সরকারি শাটডাউনের 15তম দিনে কংগ্রেসম্যান মাইক ফ্লাড, নিক লালোটা, জ্যাক নান ও কংগ্রেসম্যান লরেল লি, ম্যারিনেট মিলার মিক্স সহ বেশ কয়েকজন হাউস রিপাবলিকানকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্পিকার মাইক জনসন। উদ্বোধনী বক্তৃতায় ডেমোক্রেটদের তীব্র সমালোচনা করে চলমান অচলাবস্থার জন্য তাদের দায়ী করেন স্পিকার। সেনেট মাইনরিটি লিডার চাক শুমারকে এই শাটডাউনের স্থপতি হিসেবে আখ্যা দিয়ে জনসন অভিযোগ করেন তার দলের কট্টরপন্থীদের সন্তুষ্ট করতে সামরিক বাহিনী এবং ফেডারেল কর্মীদের জীবন নিয়ে রাজনৈতিক খেলা খেলছেন শুমার। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ডেমোক্রেটদের বাধার কারণে প্রায় 1.3 মিলিয়ন সক্রিয় সামরিক কর্মীর বেতন ঝুঁকিতে ছিল। তারা দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী পদক্ষেপ এবং প্রতিরক্ষা তহবিল পুনর্বিন্যাসের ফলে সামরিক কর্মীরা এই মাসের বেতন পেয়েছেন। তবে রিপাবলিকানরা সতর্ক করে দেন, এটি কোনো স্থায়ী সমাধান নয়, বরং জোর দিয়ে বলেন হাউসে তারা সামরিক বাহিনী ও ফেডারেল কর্মীদের বেতন নিশ্চিত করতে 9 বার ভোট দিয়েছেন, কিন্তু প্রতিবারই তা আটকে দিয়েছেন ডেমোক্রেটরা। রিপাবলিকানদের অভিযোগ, $1.5 ট্রিলিয়ন নতুন দলীয় ব্যয় অনুমোদন করানোর জন্য ফেডারেল কর্মীদের জিম্মি করছেন চাক শুমার। এই ব্যয় প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে অবৈধ অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত রয়েছে, যা গ্রামীণ স্বাস্থ্যসেবার বরাদ্দকৃত বিল থেকে $50 বিলিয়ন পর্যন্ত কমাতে পারে বলে দাবি করেন তারা। অবিলম্বে ডেমোক্রেটদের এসব রাজনৈতিক কৌশল বন্ধ করে একটি পরিচ্ছন্ন ও সাধারণ ব্যয় বিল পাশের দাবি জানান এই হাউস রিপাবলিকানরা। নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করতে প্রস্তুত বলে জানালেন সিটি ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানি। বুধবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। মামদানি বলেন, শুধু ব্যবসায়ীদের জন্য না, সবার স্বার্থে সিটিকে আরও বসবাসযোগ্য করে তুলতে কাজ করবেন তিনি। সত্যিকারের দুর্নীতিমুক্ত সিটি গড়ে তোলার লক্ষ্যে নিউ ইয়র্কারদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন বলেও প্রতিশ্রুতি দেন ডেমোক্রেটিক প্রার্থী। নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রার্থী জোরান মামদানি। বুধবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, কেবল ব্যবসায়ী বা উদ্যোক্তা নন, বরং সব বাসিন্দাদের স্বার্থে সিটিকে আরও বাসযোগ্য করে তুলতে কাজ করবেন তিনি। রাজনীতিবিদদের অনৈক্যে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন খাতে দুর্নীতি ছড়িয়ে পড়ছে অভিযোগ করে মামদানি বলেন, সত্যিকারের দুর্নীতিমুক্ত সিটি গড়ে তোলার লক্ষ্যে নিউ ইয়র্কারদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন তিনি। সার্বজনীন চাইল্ড কেয়ার সুবিধা নিশ্চিতে গভর্নর ক্যাথি হুকুলের সমর্থনের প্রশংসা করে মামদানি বলেন, শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়তে নিউ ইয়র্ক সিটি সারা বিশ্বের সামনে নজির সৃষ্টি করতে চায়। মেয়র পদে সমর্থন দেয়ায় গভর্নর হুকুলকে ধন্যবাদও জানান তিনি। নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী হিসেবে মামদানির যোগ্যতা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশয় প্রকাশের প্রতিক্রিয়া জানতে চাইলে এই ডেমোক্রেটিক মেয়র প্রার্থী বলেন, মেয়র এরিক অ্যাডামসের মতো দুর্নীতির দায় এড়াতে প্রেসিডেন্টকে ফোন করবেন না তিনি। এছাড়া সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কিউমুর মতো প্রেসিডেন্টকে ফোন করে নির্বাচনে জেতার কৌশলও জানার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের স্বার্থে জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনার প্রতিশ্রুতি পূরণে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন বলেও জানান মামদানি। কুমোর মতো দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা এতদিন সিটির খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের কোণঠাসা করে রেখেছিলেন অভিযোগ করে ডেমোক্রেটিক মেয়র প্রার্থী বলেন, নিউ ইয়র্কাররা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছেন। 2020 সালে পুলিশি সহিংসতা বিরোধী আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের নিয়ে করা মন্তব্যের জন্য মামদানিকে আবারও প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। ফক্স নিউজের মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন মামদানি। তিনি জানান, নিউ ইয়র্ক সিটির স্বার্থেই এখন এনওয়াইপিডির কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে চান। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে বহুল পরিচিত মামদানিকে গাজার যুদ্ধবিরতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যুদ্ধবন্ধের উদ্যোগ প্রশংসনীয় হলেও সেখানে মৃত্যুর মিছিল থামছে না। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি সর্বাত্মকভাবে কার্যকর হলেই প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাবেন, তার আগে নয়। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটিতে আসলে তাকে গ্রেফতার করার হুমকি দিয়েছিলেন মামদানি। এখনও একই অবস্থানে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানার কারণেই নেতানিয়াহুকে গ্রেফতারের কথা জানিয়েছেন। যুদ্ধাপরাধীদের গ্রেফতারে তার অবস্থান একই থাকবে বলে জানান এই মেয়র প্রার্থী। নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রথম সাধারণ বিতর্ক হতে যাচ্ছে বৃহস্পতিবার। এই বিতর্ক মেয়র প্রার্থী অ্যান্ড্রিউ কুমোর জন্য শেষ সুযোগ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, সব জরিপে এগিয়ে থাকা জোরান মামদানিকে হারাতে হলে বিতর্কে জাদুকরি কিছু করতে হবে কুমোকে। অন্যদিকে
রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া বিতর্কে ব্যর্থ হলে তার ভোটও টানতে পারেন কুমো। ডেমোক্রেটিক প্রাইমারির আগে ডিবেটে অংশ নিয়ে প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে তুলোধুনো করেছিলেন তরুণ অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি। এই বিতর্কের সময়টায় বিভিন্ন জরিপে পিছিয়ে থাকলেও বিতর্কের পর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিতে থাকেন মামদানি সমর্থকরা। শেষ পর্যন্ত প্রাইমারি নির্বাচনের ফলাফলে প্রায় 13 পয়েন্টে কুমোকে হারিয়ে তাক লাগিয়ে দেন মামদানি। তবে হেরে গিয়ে চূড়ান্ত নির্বাচনে প্রার্থী হয়েছেন অ্যান্ড্রু কুমো। প্রতিযোগিতার দৌড়ে আছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াও। বর্তমানে সব জরিপে এগিয়ে আছেন জোরান মামদানি। পিছিয়ে থাকা অ্যান্ড্রু কুমো তাই বৃহস্পতিবারের সাধারণ বিতর্ককে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করবেন। এক্ষেত্রে কুমো চরম আগ্রাসী বক্তব্য রাখলেও মামদানি রক্ষণাত্মক ভূমিকায় থাকবেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমান মেয়র এরিক অ্যাডামস প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার পর তার ভোটারদের সমর্থন পাচ্ছেন কুমো। তবে রিপাবলিকান প্রার্থী সিলোয়া জরিপে 15% সমর্থন পাওয়ায় তার ভোটারদের দিকে চোখ রাখছেন কুমো। বিতর্কে সিলোয়া ভালো না করলে ভোটারদের সমর্থন কুমোর দিকে যেতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় এনবিসি চ্যানেলে সরাসরি এই বিতর্কে অংশ নেবেন প্রার্থীরা। সরকারের অচলাবস্থা জারি রেখে রিপাবলিকান আইন প্রণেতারা নিজেদের লুকিয়ে রেখেছেন বলে অভিযোগ করেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। বুধবার ক্যাপিটল হিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ভট পরিকল্পনা বাস্তবায়নে রিপাবলিকান সহকর্মীরা তাল মেলালেও দেশের মানুষের কথা বিবেচনায় আনছেন না বলে মন্তব্য করেন তিনি। এদিকে দেশের মানুষের স্বার্থে স্বাস্থ্যসেবা সুবিধায় বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান স্বাস্থ্যসেবা কর্মীদের একাংশ। সরকারের অচলাবস্থা নিরসনের উদ্যোগ টানা নভেম্বরের মতো সেনেটে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্য দিয়ে সরকারের অচলাবস্থার তৃতীয় সপ্তাহে প্রবেশ করলেও রিপাবলিকান এবং ডেমোক্রেটিক আইন প্রণেতারা সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছেন। অচলাবস্থার কারণে দেশের খেটে খাওয়া মানুষের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে জানিয়ে আবারও রিপাবলিকান সহকর্মীদের উদাসীনতাকেই দায়ী করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। অচলাবস্থা জারি রেখে অবকাশ যাপনের নাম করে রিপাবলিকান কংগ্রেস সদস্যরা নিজেদের লুকিয়ে রেখেছেন বলেও অভিযোগ করেন তিনি। দেশের বেশিরভাগ মানুষ অতিরিক্ত ব্যয়ের বোঝা সহ্য করতে পারছে না জানিয়ে জেফ্রিজ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক শুল্ক নীতি এবং উদ্ভট পরিকল্পনার কারণে দৈনন্দিন জীবনযাপনের ব্যয় বাড়ছে। রিপাবলিকান আইন প্রণেতাদের কারণে হেলথ কেয়ার সুবিধা পেতে দেশের মানুষকে আগের চেয়ে কয়েক গুণ বেশি খরচ করতে হবে জানিয়ে তিনি বলেন, ডেমোক্রেটরা মানুষের স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান। জেফ্রিজ দাবি করেন, আর্জেন্টিনার সম্ভাব্য স্বৈরশাসককে রক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্প $20 বিলিয়ন খরচ করতে রাজি হলেও দেশের বেশিরভাগ মানুষের স্বাস্থ্যসেবা খাতে প্রয়োজনীয় বরাদ্দ দিতে রাজি নন। ট্রাম্পের এসব উদ্ভট পরিকল্পনা বাস্তবায়নে রিপাবলিকান সহকর্মীরাও তাল মেলাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। রিপাবলিকানরা দেশে হেলথ কেয়ার সংকট সৃষ্টি করেছেন অভিযোগ করে তিনি বলেন, দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করেই ডেমোক্রেটরা সরকারের অচলাবস্থা নিরসনে সমঝোতা করতে চায়। রিপাবলিকান সহকর্মীদের কাণ্ডজ্ঞান ব্যবহার করার পরামর্শ দিয়ে দেশের মানুষের পক্ষে কাজ করার আহ্বানও জানান হাউস মাইনরিটি লিডার। ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে হেলথ কেয়ার সংকটের বিভিন্ন দিক তুলে ধরে ভুক্তভোগীদের বক্তব্য দেওয়ার আহ্বান জানান হাকিম জেফ্রিজ। কানেটিকাটের হেলথ কেয়ার কর্মী হেদার রুথ জানান, ট্রাম্প প্রশাসনের হেলথ কেয়ার পরিকল্পনার কারণে দেশের বেশিরভাগ মানুষ বিপদে পড়তে যাচ্ছেন। এদিকে অসুস্থ 2 সন্তানের জন্য পর্যাপ্ত মেডিকেড সুবিধা না পেলে তাদের জীবন রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে জানান আইওয়ার বাসিন্দা জনাথন হেগেন্স। মেডিকেড বা মেডিকেয়ার সুবিধা কেড়ে নিয়ে রিপাবলিকান আইন প্রণেতারা দেশের বেশিরভাগ মানুষকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সন্তানদের বাঁচাতে মেডিকেয়ার সুবিধার জন্য লড়াই চালিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন এই মা। প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার আলাগোতে 2022 সালে এফবিআইয়ের অভিযানে স্বাভাবিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে দাবি করেছেন হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ার জিম জর্ডান। বুধবার ফক্স নিউজের সাক্ষাৎকারে তিনি বলেন, বাইডেন প্রশাসনের আমলে জাস্টিস ডিপার্টমেন্ট কিভাবে আইন প্রয়োগ করেছে তা বোঝার জন্য সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের সাক্ষ্য নেওয়া জরুরি। সে কারণেই স্মিথকে কংগ্রেসে হাজির হতে চিঠি দেওয়া হয়েছে বলে জানান জর্ডান। অন্যদিকে লন্ডনে এক অনুষ্ঠানে জ্যাক স্মিথ বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে দলীয় রাজনীতির ভূমিকা থাকার ধারণাটি পুরোপুরি হাস্যকর।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের আমলে দুটি ফেডারেল মামলার তদন্তকারী সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাকি স্মিথকে কংগ্রেসের রুদ্ধদ্বার শুনানিতে সাক্ষ্য দিতে মঙ্গলবার তাকে চিঠি পাঠিয়েছেন হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ার জিম জর্ডান। ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কমিটির রিপাবলিকানরা। জিম জর্ডান বলছেন, বাইডেন প্রশাসনের আমলে জাস্টিস ডিপার্টমেন্ট কিভাবে ফেডারেল আইন প্রয়োগ করেছে তা বোঝার জন্য স্মিথের সাক্ষ্য নেওয়া গুরুত্বপূর্ণ। জর্ডান জানান, স্মিথের অধীনে কাজ করা একাধিক আইনজীবী হাউস জুডিশিয়ারি কমিটির বেশিরভাগ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন, যা তদন্তের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সন্দেহের সৃষ্টি করেছে বলে দাবি করেন তিনি। 2022 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মারা লাগোতে এফবিআই এর অভিযান ও তার বিরুদ্ধে গ্যাগ অর্ডার জারিতেও জ্যাকি স্মিথের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন জর্ডান। অন্যদিকে জ্যাকি স্মিথ সম্প্রতি ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আইন বিভাগের এক আলোচনা অনুষ্ঠানে বলেন, ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে রাজনীতির কোনো ভূমিকাই ছিল না। মঙ্গলবার রাতে সেই অনুষ্ঠানের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। স্মিথ পাল্টা অভিযোগ করেন, নির্দলীয় ফেডারেল কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে ট্রাম্প প্রশাসন, এর ফলে দেশের ব্যাপক ক্ষতি হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং হাউস জুডিশিয়ারি কমিটির র্যাঙ্কিং মেম্বার জেমি রাস্কিন এক বিবৃতিতে বলেছেন, রিপাবলিকানরা জ্যাকি স্মিথের কাজে কোনো ত্রুটি খুঁজে পাবেন না। কিন্তু জিম জর্ডানের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নজিরবিহীন ঘটনা ঘটেছে। তার পাঠানো চিঠিতে আগামী 28 অক্টোবরের মধ্যে স্মিথকে কংগ্রেসে সাক্ষ্য দিতে বলা হয়েছে। স্মিথ স্বেচ্ছায় হাজির না হলে হাউস কমিটি তাকে তলব করতে পারে বলেও স্পষ্ট জানিয়েছেন জর্ডান। ভোটিং রাইটস অ্যাক্ট বা ভোটাধিকার আইনের সেকশন 2 ধারাটি দুর্বল করার ইঙ্গিত দিয়েছেন সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতিরা। বুধবার লুইজিয়ানা নির্বাচনের ডিস্ট্রিক্ট নির্ধারণী সংক্রান্ত মামলার শুনানিতে এমন ইঙ্গিত দিয়েছেন তারা। সেকশন 2 প্রয়োগ করে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ অধ্যুষিত ডিস্ট্রিক্ট তৈরির প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ জানান রক্ষণশীল বিচারপতিরা। অন্যদিকে উদারপন্থী বিচারপতিরা আশঙ্কা করেন, এমনটা হলে বহু বছরের পুরনো বৈষম্য দূর করার প্রচেষ্টা ব্যর্থ হবে। লুইজিয়ানার কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের সীমানা নির্ধারণ নিয়ে আবারও বিভক্ত সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এই মামলার জেরে নাগরিকদের ভোটাধিকারের ভবিষ্যৎ পড়েছে ঝুঁকিতে। ভোটিং রাইটস অ্যাক্টের সেকশন 2 বা 2 নম্বর ধারা সীমিত বা বাতিল করা নিয়ে তুমুল বিতর্ক শুরু করেছেন রক্ষণশীল ও উদারপন্থী বিচারপতিরা। Well, if the objective is simply to maximize the number of representatives of a particular party, that's seeking a partisan advantage. It is not seeking a racial advantage. Isn't that right? এই বিতর্কের কেন্দ্রে রয়েছে লুইজিয়ানার 6টি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের মানচিত্র। স্টেটের জনসংখ্যার প্রায় 1/3 কৃষ্ণাঙ্গ হওয়া সত্ত্বেও তাদের জন্য রাখা ছিল মাত্র একটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট। রিপাবলিকান নিয়ন্ত্রিত স্টেটের এই বৈষম্যের বিরুদ্ধে আদালতে মামলা করলে দুটি কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ ডিস্ট্রিক্টের অনুমোদন পায় তারা। তবে এই সংশোধিত মানচিত্রের বিরুদ্ধে আপিল করে আবারও অভিযোগ দায়ের করেন একদল শ্বেতাঙ্গ ভোটার। এটি সংবিধানের সমান সুরক্ষা নীতির লঙ্ঘন করে জাতিগত বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে যুক্তি উপস্থাপন করেন তারা। বুধবার ওই মামলার শুনানিতে রক্ষণশীল বিচারপতিরা ইঙ্গিত দেন, তারা এই ভোটাধিকার আইনের প্রধান অংশ সেকশন 2কে বাতিল বা দুর্বল করতে প্রস্তুত। বিচারপতি নীল গোরসুচ প্রশ্ন তোলেন, একদিকে বৈষম্য দূর করতে গিয়ে স্টেট আবার অন্য ধরনের বৈষম্যের সৃষ্টি করছে কিনা। প্রধান বিচারপতি জন রবার্টস ও বিচারপতি ব্রেট কাভানা বলছেন, জাতিভিত্তিক প্রতিকারের এই ব্যবস্থা চিরকাল চলতে পারে না। Race-based remedies are permissible for a period of time, but that they should not be indefinite and should have an end point. তবে কেটানজি ব্রাউন জ্যাকসনের মতো উদারপন্থী বিচারপতিরা সতর্ক করেছেন, এমনটা হলে বহু বছরের পুরনো বৈষম্য দূর করার প্রচেষ্টা ব্যর্থ হবে। বিচারপতি এলেনা কেইগান ও সোনিয়া সোটোমায়ার উদ্বেগ প্রকাশ করেন, যদি ধারা বাতিল বা সংকুচিত করা হয় তবে সংখ্যালঘুদের ভোটের ক্ষমতা মারাত্মকভাবে প্রভাবিত হবে। What our precedents say is that when those things operate currently, right as of now, and are proved in a courtroom, that still there can't be a race-based remedy. উদারপন্থী বিচারকরা মনে করিয়ে দেন, মাত্র 2 বছর আগে অ্যালেন বরাম মিলিগান মামলায় একই ধরনের একটি চ্যালেঞ্জ খারিজ করে দিয়ে সেকশন 2 এর ক্ষমতা বহাল রাখে আদালত।
এত দ্রুত আবারও সেই রায় পরিবর্তনের আলোচনা নিয়েও প্রশ্ন রাখেন তারা। Were Section 2 to cease to operate in the way that you just described to prevent vote dilution in districting, what could happen? NAACP'র লিগ্যাল ডিফেন্স ফান্ডের প্রেসিডেন্ট জেনাই লেনসন বিচারপতিদের উদ্দেশ্যে বলেন, যদি সুপ্রিম কোর্ট এই আইন দুর্বল করে দেয় তবে সারা দেশে কৃষ্ণাঙ্গ ও অন্যান্য সংখ্যালঘুদের ভোট দেওয়ার ক্ষমতা কমে যেতে পারে। I think the results would be pretty catastrophic if we take, because of litigation that forced the creation of opportunity districts under the Voting Rights Act. ডেমোক্র্যাট অধিভুক্ত অ্যাডভোকেসি গ্রুপগুলোর এক প্রতিবেদন অনুসারে এই ধরনের রায়ের ফলে হাউসের প্রায় 19টি আসনে পরিবর্তন আসতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।